গুড ইভিনিং সকল ছাত্রছাত্রীদের। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক 2025-এর ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র। তো এই প্রশ্নটির সমাধান আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। সমস্ত ছোট প্রশ্ন এবং অর্থাৎ 1 নম্বরে যতগুলি প্রশ্ন রয়েছে প্রতিটার উত্তর বলবো, এবং সাথে এই ভৌত বিজ্ঞানের যে সমস্ত অঙ্কগুলি এসেছে সেগুলো সলভ করে লাস্টে তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা পরীক্ষা দিয়ে এলে এবছর তারা অবশ্যই মিলিয়ে নেবে, আর যারা 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও কিন্তু একটু ভালোভাবে দেখে নাও কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসছে। তো দেখো, প্রথমে রয়েছে তোমাদের বিভাগ ক। ঠিক আছে, বিভাগ ক রয়েছে। তো বিভাগ ক এ রয়েছে তোমাদের 15টি প্রশ্ন। কি কি রয়েছে দেখবো এবং দেখে নেবো সাথে তার সঠিক উত্তরগুলি, একেবারে সঠিক উত্তর। তো প্রথম প্রশ্নটি আছে যে নিচের কোন গ্যাসটির কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। তো এর সঠিক উত্তর হবে আলফা রশ্মি, অপশন এ। 2 নম্বর প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো। ফিউজ তারের বৈশিষ্ট্য, অপশন এ হবে সঠিক উত্তর, উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে। সঠিক উত্তর হবে 18, অপশন ডি। দেখো এইখানে যেহেতু সেট গুলো অনেক রকমের রয়েছে, 4 রকমের সেট করা হয়েছে, সুতরাং প্রশ্নের সাথে তোমরা উত্তরটা মিলিয়ে নাও। এই প্রশ্নটি কিন্তু তোমার কোশ্চেনে অন্য দাগেও থাকতে পারে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটা হচ্ছে যে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই। সঠিক উত্তর হবে অপশন ডি, NaCl। 5 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সঠিক উত্তর হবে অপশন এ, CH3CH, অ্যাসিটিক অ্যাসিড। 6 নম্বর প্রশ্ন, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়। সঠিক উত্তর হবে সবুজ রং উৎপন্ন হয়, অপশন সি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক। সঠিক উত্তর হবে বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি হলো। তো ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে C2H2। আমরা জানি এটা কিভাবে আমরা লিখি, HC ট্রিপল বন্ড CH, এইভাবে লিখি, তাই তো। এখানে 3টে বন্ধন রয়েছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। তো এখানে গ্রিন হাউস গ্যাস দেখো জলীয় বাষ্প হবে, অপশন সি সঠিক উত্তর। এক্ষেত্রে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন তিনটি কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, জলীয় বাষ্প একটা গ্রিন হাউস গ্যাস। তো অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এসটিভিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত। তো সঠিক উত্তর হবে অপশন বি, 11.2 লিটার। এটা পাশে আমরা করে দেখে নিয়েছি। CO2 এর ভর প্রথমে বের করব 44 গ্রাম। তো আমরা জানি যে 44 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে নিশ্চয়ই 22 গ্রামের আয়তন তার অর্ধেক হবে, আর 22.4 এর অর্ধেক মানে হচ্ছে 11.2 লিটার হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা মানে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু একেবারে সমাধান করে দেখিয়ে দিয়েছি। কোশ্চেনটা বলা হচ্ছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। ঠিক আছে, তো দেখো ক্যালসিয়াম কার্বনেট মানে আমরা জানি CaCO3। তো ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা উত্তপ্ত করলাম তখন আমাদের তৈরি হলো CaO এবং CO2। ঠিক আছে, তো CaCO3 এর ভরটা যদি আমরা বের করি, Ca হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 12 এটা হচ্ছে তোমার 40 প্লাস 12 মানে হচ্ছে 52, আর অক্সিজেন হচ্ছে 16, মানে 3 16 48, টোটাল হচ্ছে 52 প্লাস 48 মানে 100 গ্রাম। তো 100 গ্রাম থেকে আমরা পাবো CaO পাবো, ক্যালসিয়াম তোমার অক্সাইড পাবো 50 গ্রাম। তাহলে আমার বলেছে 10 গ্রামে কত পাবো, তাহলে 10 গ্রামে কত পাবো, 56/100 ইন্টু 10, উত্তরটা আমার আসবে 5.6 গ্রাম, মানে এটা হবে অপশন বি। ঠিক আছে, একেবারে সমাধান করে দিয়েছি। এরপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। তো মনে রাখবে অপশন বি হবে সঠিক উত্তর, পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। ঠিক আছে, পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে। সঠিক উত্তর হবে অপশন সি। হ্যাঁ, অপশন সি অপরিবর্তিত থাকে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোন প্রকার দর্পণে অসৎ, ছোট ও সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়। সঠিক উত্তর হবে অপশন সি, উত্তল দর্পণে। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক। সঠিক উত্তর হবে অপশন সি, কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, বিভাগ ক এর যতগুলি প্রশ্ন ছিল উত্তরগুলি বলে দিলাম। এবার হচ্ছে বিভাগ খ। বিভাগ খ তে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে দেখে নাও, প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই এককটি রাখো। সঠিক উত্তর হবে বেকারেল। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে যে 235U92 থেকে একটা বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে। সঠিক উত্তর হবে যে পারমাণবিক সংখ্যা মানে তোমার এক একক বাড়বে, মানে 92টা যেটা আছে তোমার, ধরো ইউ তো উপরে আছে 235 এবং নিচে আছে তোমার 92, সেটা এক একক বেড়ে যাবে, পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 93।
হলো। আচ্ছা, এরপর হচ্ছে যে ম্যাচিং দিয়েছে দেখো, 2.2 তে একটা ম্যাচিং আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। তো প্রথম হচ্ছে জার্মান সিলভার উপস্থিত ধাতু, তো জার্মান সিলভার উপস্থিত থাকে নিকেল, এটা হবে অপশন ডি। ইউরেনিয়াম উত্তর মৌল, এটা হবে তোমার পি ইউ, অপশন সি। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, ক্যালামাইন থেকে তোমার যে জিঙ্ক নিষ্কাশন করা হয় মানে জেডেন। আর পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হচ্ছে তোমার লিথিয়াম, মানে অপশন এ। ঠিক আছে, সবাই মিডিয়ে নাও কিন্তু সঠিকভাবে। কে কটা ঠিক করে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এবং তোমাদের পরীক্ষা ঠিক কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। আচ্ছা, এরপর হচ্ছে 2.3 বলা হচ্ছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, আমরা এটা প্রথম থেকে পড়ে এসেছি যে তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া, সুতরাং এটা সত্য হবে। 2.4 অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং অ্যানোডে তোমার অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চারটি রয়েছে, সরি হ্যাঁ তিনটি রয়েছে, চিনি জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিড। তো তড়িৎ বিশ্লেষ্য মানে তোমার অ্যাসিডিক অ্যাসিড হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটে ডোবানো হয়? তো লোহার চামচ মানে আমরা জানি ফেরাস, তো ফেরাসের সাথে যদি কপার সালফেট বিক্রিয়া ঘটানো হয়, ধরো আমি ভালোভাবে দেখাচ্ছি এখানে, ধরো হচ্ছে আমাদের ফেরাসের সাথে, ফেরাস মানে লোহা, তার সাথে যদি কপার সালফেট মানে CuSO4 যদি তুমি বিক্রিয়া ঘটাও, তাহলে কি উৎপন্ন হবে? FeSO4 প্লাস Cu উৎপন্ন হবে। ঠিক আছে, মানে কপার তোমার ফেরাস সালফেট উৎপন্ন হবে এবং কপার নিষ্কাশিত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন অনুঘটকটি ব্যবহার করা হয়? আচ্ছা, এটা আমার আপাতত খেয়াল পড়েনি, তোমরা এটা বই থেকে পেয়ে যাবে, খেয়াল পড়ছে না ঠিক। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি ব্যবহার করা হয়, এটা খেয়াল পড়ছে, এটা সম্ভবত প্লাটিনাম ছিল সম্ভবত, আমার খেয়াল পড়ছে না ঠিক কি ছিল, তো এটা তোমরা বই থেকে দেখে নেবে। আচ্ছা, অথবা দিয়ে যে শূন্যস্থানটি রয়েছে দেখো, CaC2 প্লাস N2, এটা বিক্রিয়া করে হয় CaCN2 প্লাস C। ঠিক আছে, CaCN2 প্লাস C। 7 নম্বর প্রশ্ন হচ্ছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? সঠিক উত্তর হবে এপি নিষ্কাশিত হয়। যারা অ্যালুমিনিয়াম করে এসেছো শুনলাম অনেকে, অ্যালুমিনিয়াম যারা করে এসেছো সেটা কিন্তু ভুল। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। IUPAC নেম কি হবে দেখো, CH3 আছে তাই তো। তো এর নামটা অ্যাকচুয়াল হবে 2 ব্রোমো প্রোপেন। কেন প্রোপেন হলো? তিনটি কার্বন, মিথ ইথ প্রোপ। ঠিক আছে, প্রোপ, এবং যেহেতু সিঙ্গেল বন্ড তাহলে এন, তাহলে প্রোপ যুক্ত এন মানে প্রোপেন। আর যদি তুমি নামকরণ করো, নাম্বারিং করো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে দেখো 2 নম্বর কার্বনের সাথে কিন্তু এখানে ব্রোমিনটা যুক্ত আছে, তাহলে হবে 2 ব্রোমো প্রোপেন। ঠিক আছে, এটা হবে 2 ব্রোমো প্রোপেন। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, অথবা দিয়ে প্রশ্নটা রয়েছে যে অবস্থানগত বা আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ। তো দেখো, অবস্থানগত একটা আইসোমেরিজম উদাহরণ এখানে আমরা দিয়েছি, CH বন্ড CH3 বন্ড CH3, এদিকে রয়েছে তোমার CH2, নিচে রয়েছে একটা OH। ঠিক আছে, মানে প্রোপান 1 অল আর প্রোপান 2 অল, এই দুটো জিনিস মনে রাখবে। উদাহরণ হচ্ছে প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল, এটা যারা লিখেছো তারা একেবারে সঠিক করেছো। 9 নম্বর প্রশ্ন, রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম? সঠিক উত্তর হবে টেফলন। খুব সোজা প্রশ্ন হয়েছে এবছর, আগের বছরের তুলনায় তো অনেক সোজা প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটার সম্ভাবনা? উত্তর হচ্ছে টপোস্ফিয়ার, একেবারে নিচের স্তর। অথবা দিয়ে আছে ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? সঠিক উত্তর হচ্ছে ডবসন এককে প্রকাশ করা হয়। যারা ডিবি লিখে এসেছো, ডিবি মানে ডবসনকেই প্রকাশ করা হয়, তো সুতরাং তারাও নম্বর কিন্তু পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? তো রেফ্রিজারেটর থেকে গ্রিনহাউস গ্যাস যেটা নির্গত সেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, তারপর একটা বিবৃতি দিয়েছে এবং সেটাকে বলেছে যে সত্য না মিথ্যা। প্রশ্নটি হচ্ছে যে চার্লসের সূত্র অনুযায়ী -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাস আয়তন অসীম হয়, এটা মিথ্যা, আয়তনটা শূন্য হয়। ঠিক আছে, আয়তন শূন্য হয়, ওই জন্য এটা মিথ্যা। 13 নম্বর প্রশ্ন, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? দেখো, অক্সিজেনের ভর হচ্ছে তোমার 32 গ্রাম, তাহলে 32 গ্রামে অণুর সংখ্যা আমরা কি জানি? অ্যাভোগাড্রোর সংখ্যা, তার মানে হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে যেহেতু এখানে আমার 16 গ্রাম আছে মানে অর্ধেক আছে, তাহলে নিশ্চয়ই 6.022 বাই ইন্টু 10 তার 2⁻23 এর অর্ধেক হয়ে যাবে এটা। ঠিক আছে, মানে 3.011 × 10⁻23 হবে তোমার এটা সঠিক উত্তর। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখে নেব। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি 1.2 × 10⁵ পার ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে। তো উত্তরটা সত্য, তোমরা যদি এটাতে সূত্রটা বসাও তাহলে কিন্তু বের করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন, এটি কোন ভৌত রাশির একক? এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। ঠিক আছে, তাপ পরিবাহিতাঙ্কের একক।
এটা কিন্তু দিয়েছিলাম আমি প্রশ্নটা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্স ব্যবহার করা হয়। 16 নম্বর প্রশ্ন আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? দেখো স্নেলের সূত্র যদি আপতন কোণ 0 ডিগ্রি হয়, ঠিক আছে, 0 ডিগ্রি হলে এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। 17 নম্বর প্রশ্ন বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? উত্তরটা যে MCB মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা ব্যবহার হয়। 18 প্রশ্ন 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? তো এটাকে আমাদের সূত্র আছে যে P = V স্কয়ার বাই R, ঠিক আছে, বা R = হচ্ছে V স্কয়ার বাই P। এটা যদি হিসাব করে দাও তো তোমার এটা উত্তর আসবে 484, ঠিক আছে, রোধ হচ্ছে 484 ওহম, এটা তোমার অ্যান্সার আসবে। আচ্ছা, বিভাগ গতে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে মোটামুটি দেখে নাও, সবকটাই মোটামুটি এবছর আমাদের সাজেশন থেকে তো অধিকাংশ মানে সব প্রশ্নই মোটামুটি কমন এসেছে, ঠিক আছে। এই যে 3.4 যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু একেবারেই কমন, মানে এই অঙ্কটাই টেস্ট পেপার থেকে তো অনেক এসেছে প্রশ্ন এবছর। তো এই অঙ্কটা কিন্তু সমাধান আমি এখানে করে দিয়েছি। এটা তোমার P1 V1 বাই T1 = P2 V2 বাই T2, এই সূত্র বসিয়ে দিলেই অঙ্কটা কিন্তু ইজিলি হয়ে যায়। আচ্ছা, অথবা দিয়ে যে এটা দেওয়া হয়েছে তোমার সেটাও কিন্তু ইজি অঙ্ক, এটা আমি লাস্টে করে দিয়েছি একবারে, আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা প্রশ্নগুলি আগে দেখে নাও, ঠিক আছে। প্রশ্নগুলি কিন্তু খুবই সোজা এসেছে, একেবারেই কঠিন এসেছে এটা বলবো না, খুবই সোজা এসেছে। যেগুলো সম্ভব এখানে করে দেওয়ার সেগুলো আমি করে দিয়েছি। যেমন ধরো 4 এর 10 অঙ্কটা, সেটা উত্তর এসেছে তোমার 20 ওহম, ঠিক আছে, 20 ওহম এসেছে, একেবারে সোজা একটা অঙ্ক। তো যেগুলো করে দেওয়া সম্ভব সেগুলো আমি এই জায়গাটা করে দিয়েছি, এবং যেগুলো সম্ভব নয় সেগুলো আমি লাস্টে করে দিয়েছি। ভর বিচ্যুতি থেকে অঙ্ক এসেছে, এটা দেখো, এটা হচ্ছে তোমার 3.4 এর অথবার অঙ্কটা। 3.4 এ আমরা যাচ্ছি। 3.4 এর এই যে 287 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 83.14 সেমি পারদস্তম্ভে চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। এই অঙ্কটা হচ্ছে এই অঙ্কটার সমাধান, তোমরা দেখে নাও। এখানে কিন্তু অনেকে অঙ্কটা ভুল করেছো, সেটা হচ্ছে P = HTG, এই সূত্রটা দিয়ে সরি H rho g, এই সূত্রটা দিয়ে তোমাকে আগে চাপটা বের করে নিতে হবে, তারপর তোমাকে PV = nRT এইখানে P এর মানটা বসাতে হবে। যারা করনি তারা কিন্তু ভুল করে এসেছো, ঠিক আছে। তো এটা হচ্ছে অঙ্কের সমাধান, এবং লাস্টে উত্তরটা এসেছে তোমার 18.75, এটা ঠিক আছে, মিলিয়ে নেবে, যাদের ঠিক হয়েছে তারা নম্বর পাবে, যাদের ভুল হয়েছে তারা পাবে না। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক আমি যেটা করেছি সেটা হচ্ছে 4.6 এর অঙ্কটা। 4.6 এ কি অঙ্ক আছে একটু দেখে নেব। 4.6 এ অঙ্ক আছে যে একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রিয়াটি উদ্ধৃত থাকবে? উদ্ধৃত বিক্রিয়াটির পরিমাণ নির্ণয় করো। উত্তরটা তোমার ম্যাগনেসিয়াম হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এখানে অথবার অঙ্কটা করেছি, তো ওটা তো উত্তরটা ম্যাগনেসিয়াম হবে, এবং মানটা হবে তোমার 0.25 গ্রাম। আচ্ছা, অথবার যে অঙ্কটি রয়েছে দেখে নাও, অথবার অঙ্কটা 150 গ্রাম তোমাদের উত্তর হবে, এবং 150 গ্রাম কিভাবে আসছে দেখে নাও, মিলিয়ে নাও, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার অঙ্কটা 4.6 এর যে অথবার অঙ্কটা রয়েছে, অঙ্কটা দেখে নাও, কিন্তু সবার সেটে আলাদা আলাদা হতে পারে। আচ্ছা, আর 4.6 এর যে প্রথমের অঙ্কটা বললাম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অ্যান্সার 0.25 গ্রাম উত্তর আসছে, সেটা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে, সেটা হচ্ছে এই অঙ্কটা। কিভাবে করেছি দেখে নাও। আমি এগুলো ব্যাখ্যা করছি না, কারণ ব্যাখ্যা করতে গেলে ধরো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, এরপর হচ্ছে 4.10 এ কি অঙ্ক আছে আমরা একটু দেখে নেবো কোশ্চেন পেপারে। 4.10 বলে না, এটাকে 4.10 এর অঙ্কটা আছে, মানে 4 থেকে 10 এর অঙ্ক। বলা হচ্ছে যে 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো, ঠিক আছে। তো এই অঙ্কটা, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, উত্তরটা আসবে 90 ওহম শেষ পর্যন্ত। তো এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। প্রশ্নটা ভালো করে তোমরা দেখে নাও, একেবারে ইজি অঙ্ক। এবছর অঙ্ক মানে এবছর ভৌতবিজ্ঞান প্রশ্ন অত্যাধিক সহজ করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে 4.7 এর অঙ্কটা। 4.7 এর যে অঙ্কটি আছে একটু দেখে নেবো। 4.7 এর অঙ্কটি আছে তোমার, দেখতে পাচ্ছ, অঙ্কটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা রডের দৈর্ঘ্য 20 সেমি হলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো এটা একদম সহজ অঙ্ক। এটা হচ্ছে অঙ্কটা, দেখে নাও তোমরা, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্ক, আমি দেখাচ্ছি, ভালোভাবে দেখে নাও। আর উত্তরটা শেষ পর্যন্ত এসেছে 20.024 সেন্টিমিটার, ঠিক আছে। এটা আসবে তোমার অ্যান্সার। যাদের হয়েছে তারা একেবারে সঠিক করেছো, যাদের হয়নি তাদের ভুল যাবে, ঠিক আছে। আর একটা তোমার ভর বিচ্যুতির যে একটা অঙ্ক দিয়েছিল, সেটা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। এটা হচ্ছে ভর বিচ্যুতির অঙ্ক, এটাও কিন্তু অনেকেই কিন্তু পারোনি। তো অঙ্কটা সহজ ছিল, খুব একটা কঠিন ছিল না, ক্যালকুলেশন একটু বেশি ছিল। এটা হচ্ছে ভর বিচ্যুতির অঙ্ক, ঠিক আছে, খুবই সহজ অঙ্ক ছিল, একটু ক্যালকুলেশনটা জাস্ট কঠিন ছিল। তো ভর বিচ্যুতির অঙ্ক শেষ পর্যন্ত এসেছে তোমার 0.0304 AMU, ঠিক আছে।
তো এই ছিল আজকের আমাদের ভৌতবিজ্ঞান সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটা অনেকের উপকারে আসবে। তো অবশ্যই জানাও যে মেলানোর পর তোমাদের মোটামুটি কত নম্বর ঠিক হয়েছে বা কত নম্বর ভুল হয়েছে, এবং তো তোমরা কত নম্বর এক্সপেক্ট করছো, কত নম্বর আশা করছো। তো আশা করবো যে এই পরীক্ষাটা মোটামুটি মাধ্যমিক শেষের পরীক্ষা ছিল, তো অনেকেরই ভালো হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও আমরা এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।